রোহিঙ্গা ইস্যুতে অন্যায় করে যাচ্ছে মিয়ানমার, বললেন প্রধানমন্ত্রী। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা। রাজধানীর 5 হাসপাতালে টিকা কার্যক্রম শুরু, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গুজব না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। আধুনিক নগর গড়তে চান চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র। রেজাউলকে অভিনন্দন জানালেন নাসির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌস আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে অন্যায় করে যাচ্ছে মিয়ানমার, তবে কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়। আলোচনার মাধ্যমেই বাংলাদেশে আশ্রিত 10 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। সামরিক বাহিনী গ্রাজুয়েশন সেরিমনিতে পররাষ্ট্রনীতি অনুসরণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রতিষ্ঠার পর থেকে দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমর জ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ। বছর শুরুতে এই প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাজুয়েশন সেরিমনিতে সনদপত্র বিতরণের অনুমতি দেন প্রধানমন্ত্রী। সফল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করলাম। বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন সরকার প্রধান। আমার বিশ্বাস, এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। কারণ এটা মনে রাখতে হবে, পৃথিবীটা এখন হচ্ছে গ্লোবাল ভিলেজ। কেউ এককভাবে চলতে পারে, সবাইকে নিয়েই চলতে হয়। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতে জড়ায়নি বাংলাদেশ। রোহিঙ্গা আশ্রয়ন ও পুনর্বাসনে সরকারের অবস্থানও তুলে ধরেন শেখ হাসিনা। আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়। একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো, কিন্তু তারপরেও তাদের নাগরিকদের তারা ফেরত নেবে, সেটা আমরা চাই। এতগুলি বাস্তুচ্যুত মানুষ যারা নির্যাতিত হয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছি, এই জন্য সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে 2041-এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। 41-এর বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আর সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আজকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কাজ করবেন তারা আমার সেই 41-এর সৈনিক হিসেবেই কাজ করবেন এবং দেশকে যেন সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের ভাবমূর্তির জন্য উজ্জ্বল হয়, সেদিকেই লক্ষ্য রাখবেন। সশস্ত্র বাহিনীকে বিশ্বমানে পৌঁছতে সরকারের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। হয়তো চিরদিন থাকবো না, কিন্তু পরিকল্পনাটা দিয়ে যাচ্ছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় দফায় উখিয়া টেকনাফের শিবির থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে সড়কপথে চট্টগ্রাম পৌঁছেছে রোহিঙ্গারা। দুপুর 12:30টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 16টি বাসে তারা রওনা হয়। আজ চট্টগ্রামে তাদের নৌবাহিনীর তত্ত্বাবধানে রাখা হবে। আগামীকাল শুক্রবার কর্ণফুলী নদী হয়ে নৌযানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। কর্মকর্তারা জানান, যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের আশ্রয় শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। এর আগে 29 ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে যান 1804 জন রোহিঙ্গা। রাজধানীর 5 হাসপাতালে করোনা টিকাদান শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়াও টিকা নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও বিএসএমএমইউ এর উপাচার্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্রে এসে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঈদের মতো আনন্দমুখর পরিবেশে টিকাদান চলছে। এখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান তিনি। দেখুন স্মৃতি মণ্ডলের রিপোর্ট।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কনভেনশন সেন্টারে টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুথগুলো ঘুরে দেখেন তিনি। পরে মন্ত্রী বলেন, আনন্দমুখর পরিবেশে চলছে টিকা কার্যক্রম। এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি জানান মন্ত্রী। আহ্বান জানান গুজব বা অপপ্রচারে কান না দিয়ে টিকা নেয়ার জন্য। যেভাবে ঈদ হয়, ঈদের সময় ঠিক এই ধরনের আনন্দ ঘন পরিবেশে টিকাটা নেওয়া হচ্ছে। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এই টিকা নিয়ে যাতে কোনো রকমের গুজব না ছড়ানো হয়। যারা অ্যাপ নিবন্ধন করতে পারবেন না তাদের কেন্দ্রে এসে টিকা দেওয়ার কথা বলেন মন্ত্রী। সকল জল্পনা কল্পনা দূর করে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এবং স্বাস্থ্য সচিব এম.এ. মান্নান করোনার ভ্যাকসিন নেন। ক্যান্সার সহ অনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীদের টিকা না নেয়ার পরামর্শ দেন বিএসএমএমইউ উপাচার্য। ক্যান্সারে আক্রান্ত মনে করেন তাদেরকে, এবং যাদের মনে করেন আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, যাদের কিডনি এন্ড স্টেজ কিডনি ফেলিওর বলে আমরা, সেগুলো যদি থাকে সেগুলোকে একটু টিকা থেকে বিরত রাখা উচিত। করোনার টিকা নেওয়া শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে, তাই মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে টিকা নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গোষ্ঠী অপপ্রচার করছে, গুজব তৈরি করছে। তারা বলছে মন্ত্রীরা কেন নিচ্ছে না, মন্ত্রীরা আগে নিক, তারপরে সাধারণ মানুষকে দিক, সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে কেন টিকা দেওয়া হচ্ছে, এরকম কেন একটা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সেই কারণেই সম্মতিপত্রে টিকার যে কার্ড সেটাতে সই করেছি এবং আপনাদের সামনে আমি টিকা গ্রহণ করেছি। টিকা নেওয়ার পরে আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। সুরক্ষা অ্যাপ নিবন্ধন কার্যক্রম ঠিকভাবে চলছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। এখন যারা 55 বছর বয়সের ওপরে তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন ওপেন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিকাদান কেন্দ্রে করোনার ভ্যাকসিন নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ। এটা ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বিরোধী দল। তাদের এই অপপ্রচারকে খণ্ডন করার জন্য আমরা যারা দায়িত্বশীল পদে আছি সেজন্য আমরা আগ বাড়িয়ে টিকা নিচ্ছি, যেন মানুষের মাঝে কোনো ভীতি না কাজ করে। সবকিছু ঠিকঠাক থাকলে 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। ভ্যাকসিনটা নিয়ে যাতে কোনো নেগেটিভ কথা কেউ না বলে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 15 জন। এ নিয়ে মোট মৃত 8,087। মৃত্যুর হার 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 328তম দিনে 204টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,830। শনাক্তের সংখ্যা 509। মোট শনাক্ত 5,33,953। নতুন 611 জন সহ সুস্থ 4,78,546। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.43%। এ পর্যন্ত শনাক্তের হার 14.77%। সুস্থতার হার 89.62%। চট্টগ্রামকে আধুনিক নগরে পরিণত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। সকালে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে রেজাউল করিম চৌধুরী বিজয়ী হন 3.25 লাখ ভোটের ব্যবধানে। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামকে একটি আধুনিক নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। আমি নগরবাসীকে কথা দিতে পারি, আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মেয়র আজমল নাসির উদ্দিন। নতুন মেয়রের হাত ধরেই চট্টগ্রাম একটি আধুনিক এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নগরবাসীর সুরে সুর মিলিয়ে আমিও নতুন যিনি মেয়র নির্বাচিত হয়েছেন ওনার কাছে প্রত্যাশা করব, এই নগরটা যেহেতু বন্দরনগর বাণিজ্যিক রাজধানী, প্রকৃতি প্রদত্ত একটা নান্দনিক শহর, এটা এই শহরের যে সৌন্দর্য, যে অপরূপ যে সৌন্দর্য, সেটাকে পুনরুদ্ধার করা হবে। এর আগে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা, তিনি বেশি ভোট পাওয়ায় তাকে আমরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম।
বুধবার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 40টি সাধারণ এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 4 জন বিদ্রোহী প্রার্থী ছাড়া সব আসনেই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন তার বাসভবনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি বিভিন্ন জায়গায় কালকে আমি তো নিজের চোখে দেখেছি এগুলো, তাদের যে ইমোশনাল ফিলিংসগুলো আমি দেখেছি। কাজে ওভারঅল আমার মনে হয় এটা পুরা সরকার, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র এবং আমি সন্ত্রাসী ক্যাডাররা মিলে জোর করে আমাকে হারিয়ে দিয়েছে। দ্যাটস অল। চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী। পরে বলেন, বিএনপির কাউন্সিলর প্রার্থীরা হামলার সাথে সংশ্লিষ্ট। করোনার মধ্যে ভোটার উপস্থিতি কম নয়, সন্তোষজনক ছিল বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 94 সালের পর থেকে বিএনপি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো নির্বাচনে জিততে পারেনি। ভোটার টার্নআউট কম হওয়ার প্রধান কারণ হচ্ছে করোনা। দ্বিতীয়, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও তারা কিন্তু শেষের দিকে তারা হাল ছেড়ে দিয়ে ঘরেই বসেছিল। নির্বাচনের দিন তারা কিছু সহিংসতা করেছে, বিশেষ করে তাদের কাউন্সিলর ক্যান্ডিডেটরা। শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ মানবিক নেতৃত্বে গড়ে উঠবে সমৃদ্ধ আত্মপ্রত্যয়ী এক বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। দুপুরে লক্ষ্মীপুরের 3টি প্রকল্পে 518 কোটি 74 লাখ টাকার সড়ক ও সেতু নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনার বলিষ্ঠতর মানবিক নেতৃত্ব, সাহসী নেতৃত্বে গড়ে উঠবে সমৃদ্ধ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। নিচে সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকবে। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে 2 মামলার চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ 23 ফেব্রুয়ারি। দেখছেন 21 দেশের সংবাদ। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম এর অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের 2টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এই অভিযোগ গঠন করা হয়। মামলা 2টি সাক্ষ্য গ্রহণের তারিখ 23 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। এই 2টি মামলার শাহেদ একমাত্র আসামি। অভিযোগ গঠন শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে নিয়ে যাওয়া হয়। গেল 15 জুলাই সাতক্ষীরার দেবহাটার সাকরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর সময় র্যাব শাহেদকে আটক করে। হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি চা বাগানের কারখানার দেয়াল ধসে 2 শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চা বাগানের অজিত বাপ্পি ও স্বপন মাল। শ্রমিকরা জানায়, বাগানের কারখানার পুরাতন ভবনের দেয়ালে উঠে সংস্কার কাজ করছিল অজিত ও স্বপন। এ সময় দেয়াল ধসে নিচে চাপা পড়েন তারা। গুরুতর আহত অবস্থায় তাদের জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। তৃতীয় ধাপের পৌর নির্বাচনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কুমিল্লার বরুড়া পৌরসভায় ভোটারদের মন জয় করতে প্রচারণার সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নোয়াখালীতে মত বিনিময়ে পৌর নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে প্রস্তুতির কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। নাটোরে নির্বাচন সুষ্ঠু করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নড়াইলে ভোটারদের ভয়ভীতি ও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ 49 নেতাকর্মীর নামে মামলা করেছেন আওয়ামী লীগের এক নেতা। এদিকে পাবনার চাটমোহরের নবনির্বাচিত মেয়র সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভোলার লালমোহনে পৌরসভার স্টোর রুম থেকে জেলেদের পুনর্বাসনে 600 কেজি ভিজিএফ এর চাল জব্দ করেছে প্রশাসন। দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান 30 কেজির 20 বস্তা চাল জব্দ করেন। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত অক্টোবর মাসে 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলার সময় জেলেদের জন্য এই চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। 3 মাস পেরিয়ে গেলেও এই চাল বিতরণ করা হয়নি। পৌর কাউন্সিলররা জানান, বিষয়টি মেয়র সাহেব জানেন, তবে মেয়র ইমদাদুল হক তুহিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
বরিশালে মেয়াদ উত্তীর্ণ ও নকল ঔষধ রাখার দায়ে 3 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার নেতৃত্বে নগরীর কাঠপট্টি রোড এলাকায় অভিযান চালায় তারা। এ সময় বেশ কয়েকটি ফার্মেসি ও ওষুধ গোডাউনে অভিযান চালিয়ে নকল ওষুধ পায় তারা। পরে 3টি প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় নকল ঔষধও। কুমিল্লায় চালকের ছদ্মবেশে ডাকাতির অভিযোগে 3 জনকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। 24 জানুয়ারি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ আজম বাকি বিল্লা কুমিল্লা থেকে ঢাকায় আসার জন্য প্রাইভেট কারে ওঠেন। কিছু পরে প্রাইভেট কারে থাকা 3 ব্যক্তি তাকে জিম্মি করে 1 লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা 3 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে 72 ঘন্টার মধ্যে চালক সহ 3 জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, পত্রিকার আইডি কার্ড সহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়। অনলাইনে আবেদন করা সব বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিও ভুক্তি সহ 11 দফা দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধী শিক্ষকরা। সকালে শহরের কান্দি ফিটুয়ায় নাটোর প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। বক্তারা 2020 সালের 1 জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করা বিদ্যালয়কে একসাথে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। এছাড়া প্রতিবন্ধী বিদ্যালয় সহায়ক ভবন নির্মাণ, উপকরণ দেয়া এবং শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ড্রেজিং মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে অনেকের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের আশঙ্কায় বহু ঘরবাড়ি। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ব্রহ্মপুত্র নদে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে ময়মনসিংহ সদরের কিসমত গ্রামের গৃহবধূ রেনোয়ারা বেগমের বাড়িঘর গত বর্ষায় নদীতে বিলীন হয়ে যায়। পরে ঋণ করে আবারও রাস্তার পাশে ঘর তুলে বসবাস করছেন। ড্রেজার মেশিনের কারণে নতুন করে ঘরের পাশে আবারও ভাঙন দেখা দিয়েছে। আগে থেকে তো ভাঙছে মনে করেন আমরা অসহায় গরিব মানুষ, আমরা ঘর দর ঠিক মতন তুলতে পারি না, এর ব্যবস্থা এরা কেউ নেয় না। শুধু কিসমতের রেনুয়ারা না, সদরের তারাগাই, কল্যাণপুর, বেগুনবাড়ি সহ প্রায় 10টি গ্রামের সাধারণ মানুষ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কারণে বিপাকে আছেন। এমনকি বালু উত্তোলনকারীরা জোর করে বাড়ির ভেতর দিয়ে পাইপলাইন করে মেশিনে বালু তুলছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। কব্বরখানা বানিয়ে নিতেছে গা, বাড়িঘর বানিয়ে নিতেছে গা, এই হলো আমাদের সমস্যা। যে নদী টেজারে বালু তুলতেছে, বাড়িঘর সব ভাঙিয়া যাইতেছে গা। একটা মানুষ মরলে মাটি দিব তাও জায়গা নাই। আমাদের কোনো সম্পদ নাই যে অন্য জায়গায় আমরা বাড়িঘর করে থাকবো। প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। অনুমোদন ছাড়াই এ কাজ করছেন বলে স্বীকার করেছেন অভিযুক্তরা। সরকারের বৈধতা কি আছে? আপনারা কি অনুমতি আছে সরকারের? না, এদিকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসন থেকে কাউকে ইজারা দেয়া হয়নি। অবৈধ ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। মোবাইল কোর্টের আওতায় তাদের ব্যবস্থা নেওয়া হবে। শুধু কথা নয়, প্রশাসনের উদ্যোগ দেখতে চায় ভুক্তভোগী ব্রহ্মপুত্র নদের পাড়ের বাসিন্দারা। রত্না জামান, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রত্যেক ভোট কেন্দ্রে সেনাবাহিনী দেওয়ার দাবি জানিয়েছে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মামুনা রশিদ মামুন। সকালে 14 ফেব্রুয়ারি আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের বসবাসের কারণে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং পার্বত্য পরিস্থিতির প্রেক্ষাপটে প্রত্যেক ভোট কেন্দ্রে সেনাবাহিনীর প্রয়োজন। শেষ করব 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে অন্যায় করে যাচ্ছে মিয়ানমার, বললেন প্রধানমন্ত্রী। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা।
রাজধানীর 5 হাসপাতালে টিকা কার্যক্রম শুরু, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গুজব না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। আধুনিক নগর করতে চান চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র, রেজাউলকে অভিনন্দন জানালেন নাসির। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।